হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ত্রিপুরার সমস্ত আপকামিং পরীক্ষার প্রিপারেশন করার জন্য যে স্ট্যাটিক জিকে সিরিজের ক্লাসগুলো আমরা শুরু করেছিলাম, সেই সিরিজের নেক্সট ক্লাস আমরা তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি, যেটা এই ভিডিওতে আমরা তোমাদের করাবো। খুব খুব গুরুত্বপূর্ণ, একদম লেটেস্ট টপিক। তোমরা সবাই জানো অপারেশন সিন্দুর, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্স ক্যারি আউট করেছে রিসেন্টলি ইন ভেরিয়াস 9 লোকেশনস অফ পাকিস্তান, টার্গেটিং টেরোরিস্ট মানে টেরোরিস্ট যে ট্রেনিং সেন্টারসগুলো আছে বা বিভিন্ন হেডকোয়ার্টার্সগুলো আছে সবগুলো টার্গেট করে কিন্তু অপারেশন সিন্দুর কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, তো সেটার রিলেটেড কি কি তোমাদের আপকামিং দিনে আসতে পারে, আর R&AW রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যেটা একটা ইন্টেলিজেন্স এজেন্সি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার ব্যাপারে ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমরা দেখবো। আর ইন্টেলিজেন্স এজেন্সিস অফ দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন দেশের যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আছে এগুলোর নামগুলো তোমাদের আমরা বলে দেবো, কারণ অনেক সময় জিজ্ঞেস করে দিস ইজ দ্য ইন্টেলিজেন্স এজেন্সি অফ হুইচ কান্ট্রি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। শুধুমাত্র এক্সাম সেন্ট্রিক যা যা জিজ্ঞেস করতে পারে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, আর আপকামিং সমস্ত তোমাদের পরীক্ষা টিপিএসসি, JRBT2, হাইকোর্ট, SSC, রেলওয়ে, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষার জন্য এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওর ক্লাসটা তোমরা ভালো করে দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট বা এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগবে এমন হয়ে থাকো তোমরা, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট যারা নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের LDC, PA, DRW পরীক্ষা, SSC, GD, CHSLM, স্টেনোগ্রাফার, RRB, NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সফেট, TRLM, বিভিন্ন পরীক্ষা, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সব পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম আমরা দেখব ইন্টেলিজেন্স এজেন্সিস কি। মনে রাখবে, একটা দেশের সুরক্ষার জন্য এই ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে, এনশিওরিং সিকিউরিটি অফ দ্য নেশনস। ঠিক আছে, আর আর্মড ফোর্সেস বা বিভিন্ন যে ফোর্সেস আছে যেমন এয়ারফোর্স, নেভি, এদেরকে বিভিন্ন ইনপুটস দিয়ে রিগার্ডিং এনিমি মুভমেন্টস বা পসিবল অ্যাটাকস সবকিছু ইনপুটস দিয়ে এনারা কিন্তু সাহায্য করে, এনারা কিন্তু পর্দার পেছনে থেকে সাহায্য করে। ঠিক আছে, দে আর আওয়ার আনসাং হিরোজ। সো এদের ব্যাপারে কিন্তু জানতে হবে, পরীক্ষাতেও কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিস আছে বিভিন্ন দেশে, যেমন ইন্ডিয়ার আছে কি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা R&AW কিন্তু আমরা বলি R&AW। ঠিক আছে, এই এজেন্সিসগুলো কি করে, এই যে ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো বিভিন্ন স্কিলড পারসনসদেরকে এমপ্লয় করে। ঠিক আছে, এদেরকে ট্রেনিং দেওয়ায়। ঠিক আছে, বিভিন্ন ট্যাকটিক্স এদেরকে শেখায়, যাতে এসেনশিয়াল ইনফরমেশন যাতে এরা বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করতে পারে, ইনফরমেশনগুলো যাতে একত্রিত করে টাইম টু টাইম সমস্ত যা সিক্রেট ইনফরমেশন আছে অন্য কোনো দেশ থেকে বা নিজেদের দেশে, সেগুলো যাতে টাইম টু টাইম আর্মি, এয়ারফোর্স, নেভি এদেরকে যাতে দিয়ে দেয়, যাতে দে ক্যান অ্যাক্ট অ্যাকর্ডিংলি এন্ড এনশিওর সিকিউরিটি অফ দ্য নেশন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিটেকটিভ এজেন্সিও কিন্তু বলা যায়। কি বলেছি? ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিটেকটিভ এজেন্সিও কিন্তু বলা যায়। ঠিক আছে, এদের মেইনলি টাস্ক হচ্ছে গ্যাদার করা ইনফরমেশন, অ্যানালাইজ করা ইনফরমেশনগুলো। ঠিক আছে, তারপর মানে এই ইনফরমেশনগুলোকে ইউটিলাইজ করে, ঠিক আছে, ইউটিলাইজ করে কি কি সেখান থেকে ইম্পর্টেন্ট ডেটা বেরোচ্ছে সেই ডেটাগুলো গভর্নমেন্টকে জানিয়ে দেওয়া, যাতে গভর্নমেন্ট এই ডেটাগুলোকে ইউজ করে নেশনের সিকিউরিটিটা যাতে বজায় রাখতে পারে, কোনোভাবেই এনিমির যাতে কোনো প্ল্যান সাকসেসফুল না হয়। ঠিক আছে,
এই এজেন্সিস গুলো কিন্তু ডিসক্রিটলি কাজ করে, মানে লুকিয়ে কাজ করে, জনসমক্ষে কিন্তু আসে না। ইন্টেলিজেন্স এজেন্সিতে যারা কাজ করে এদেরকে কিন্তু তোমরাও চিনবে না, আমরা কেউই চিনবো না, ঠিক আছে, কারণ দে ওয়ার্ক ইন ডিসক্রিট, ঠিক আছে। আর অনেক সময় এমন হয় ইন্টেলিজেন্স এজেন্সিগুলো বিভিন্ন দেশের, এনারা এক একজনের সাথে আরেকজন কোলাবোরেট করে কোনো জয়েন্ট অপারেশনের জন্য, সেটাও কিন্তু খুফিয়াই থাকে, ঠিক আছে, সেটা কিন্তু পাবলিকের সামনে আসে না। তোমরা এখন এখন শান্তিতে নিজেদের ঘরে বসে আছো বা আমরা বসে আছি, এর একটাই কারণ যে পর্দার পেছনে ইন্টেলিজেন্স এজেন্সিস, আমাদের আর্মি, এয়ারফোর্স, নেভি, এরা কিন্তু দিনরাত পরিশ্রম করছে আমাদেরকে একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য। সো আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই আমরা স্যালিউট, ঠিক আছে। সো তোমাদের পরীক্ষায় এবার কি কি আসতে পারে দেখে রাখো ইন্টেলিজেন্স এজেন্সির ব্যাপারে। What is an intelligence agency? Intelligence agencies are those that play an important role in ensuring the security of the nations, complementing the efforts of their armed forces. These agencies employ skilled professionals that adopt to various tactics to gather essential information for the nation's welfare. ঠিক আছে। আর স্পেসিফিক্যালি টেরোরিজম, এদের মেইন টার্গেট থাকে টেরোরিজম, ড্রাগস, এগুলো রোধ করা, ঠিক আছে, এগুলো রোধ করা। মানে যেমন ইন্টেলিজেন্স এজেন্সি আরো মানে মানে যেই ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে, যেমন চাইল্ড লেবার, পোস্ট লেবার, হিউম্যান ট্রাফিকিং, এগুলোকে আটকে রাখা, এগুলোর ব্যাপারে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া। একটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, আর অন্যরা থাকে কি, যেমন পুলিশের কি থাকে, পুলিশের খবরি থাকে, খবরি, বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সন, দে আর ডিফারেন্ট এন্ড ইন্টেলিজেন্স এজেন্সিস আর ডিফারেন্ট, ঠিক আছে। এটা মনে রাখবে, ইন্টেলিজেন্স এজেন্সিসের যে ইনপুটগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট পলিসি মেকারদের জন্য, গভর্নমেন্টের জন্য, আর্মির চিফের জন্য, এয়ারফোর্সের চিফের জন্য খুব ইম্পর্টেন্ট এই ইনপুটগুলো, যাতে করে দেশের সব মানে সুরক্ষা, শান্তি, সম্প্রীতি যাতে বজায় থাকে। কোনো ধরনের রায়ট যদি মানে পসিবল রায়টের যদি কোনো সাইন পায় ইন্টেলিজেন্স এজেন্সি, এরা কিন্তু দেন কিন্তু ইনপুট কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। ইন্টেলিজেন্স এজেন্সিদের মানে যে এদের রোলটা, মানে ইন্ডিয়ার সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য, সেফটি এনশিওর করতে কতটা যে ইউজফুল, স্পেসিফিক্যালি RNAWর রোলটা, সেটা আমরা বলে দেব যে এদের মানে পাস্টে এরা কি কি ইম্পর্টেন্ট অভিযান করেছিল, যেগুলোর জন্য ইন্ডিয়ার সিকিউরিটি বা সেফটিটা বজায় ছিল, এগুলো আমরা নেক্সট স্লাইডে দেখব, ঠিক আছে। ইতিমধ্যেই দেখে রাখো বিভিন্ন দেশের যে ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্স এজেন্সিসের নামগুলো, যেমন চায়নাতে আছে কি সেন্ট্রাল এক্সটার্নাল লিয়াইসন ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি অফ চায়না, ঠিক আছে। আর অস্ট্রেলিয়াতে আছে কি অস্ট্রেলিয়ান সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। রাশিয়াতে আছে KGB বা GRU, ঠিক আছে। রাশিয়া ইজ এ গুড ফ্রেন্ড অফ ইন্ডিয়া, মনে রাখবে রাশিয়া কিন্তু এই ইন্ডিয়ার যে সিন্দুর অপারেশন হয়েছিল, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া, উনি কিন্তু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, ওনার সাথে কিন্তু কথা বলে উনি কিন্তু এনশিওর করেছিলেন যে উই আর উইথ ইন্ডিয়া ইন দিস অপারেশন এগেইনস্ট টেরোরিজম। আমরা ভারতের সাথে আছি, এই আতঙ্কবাদের বিরুদ্ধে যে ভারতের লড়াই, সেটা ভারতের পাশে আমরা আছি, রাশিয়া কিন্তু বলেছিল, ঠিক আছে। যাই হোক, নেক্সট সাউথ আফ্রিকার ইন্টেলিজেন্স এজেন্সির নাম হচ্ছে ব্যুরো অফ স্টেট সিকিউরিটি, BOSS, বস, ঠিক আছে। ইউনাইটেড কিংডম জয়েন্ট ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, স্পেশাল ব্রাঞ্চে, সবগুলো হচ্ছে ইউনাইটেড কিংডমের ইন্টেলিজেন্স এজেন্সি, ঠিক আছে। ইন্ডিয়ার আছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং আর ইন্টেলিজেন্স ব্যুরো। ইন্টেলিজেন্স ব্যুরো ইজ রেজিস্টার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এনাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়, ওপেন রিক্রুটমেন্ট হয় ইন্টেলিজেন্স ব্যুরোতে, অফিসার্স বা বিভিন্ন যে SSC দিয়েও কিন্তু রিক্রুটমেন্ট হয়, কিন্তু RNAW তে কিন্তু ওপেনলি রিক্রুটমেন্ট হয় না। মোস্ট এবেলড অফিসার যারা বিভিন্ন কৃতিত্ব দেখাতে পারে এনাদের সার্ভিসে, যাদের ভালো এক্সপিরিয়েন্স থাকে, এদেরকে কিন্তু RNAW বিভিন্ন অপারেশনে কিন্তু সিক্রেটলি কিন্তু এঙ্গেজ করা হয়ে থাকে, ঠিক আছে। তারপর USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যেমন আছে CIA, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, আর ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI, ঠিক আছে। ইসরায়েলে আছে মোসাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, MOSSAD, মোসাদ, হাইলি মানে স্কিল্ড এই মোসাদ ইন্টেলিজেন্স এজেন্সি। তোমরা যদি পারো, আমরা যদি পারি, মোসাদের কিছু মানে যে অ্যাচিভমেন্টস বা বিভিন্ন যেই টেকনিক্স এনারা ইউজ করে বা বিভিন্ন যেই টার্গেটস এনারা অ্যাচিভ করেছেন বা বিভিন্ন আপনাদের ইনপুট দিয়ে যে অনেক বড় বড় কিছু হওয়ার থেকে ইসরায়েলকে বাঁচানো গেছে, সেগুলোর ব্যাপারে আমরা একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। মনে রাখবে দ্য নেম, রিমেম্বার দ্য নেম মোসাদ,
মোসাদ হচ্ছে ইসরায়েলের একটা ইন্টেলিজেন্স এজেন্সি, ঠিক আছে। তেমনি ভাবে ইজিপ্টের হচ্ছে মুখাবারাত, জাপানের হচ্ছে নাইচো, ইরানের হচ্ছে সাভাক, সাজামানে, এতেলাত বা আমনিয়াতে কেচবার, কি বলেছি সাভাক SAVAK, সাভাক হচ্ছে ইরানের, ইসরায়েলের হচ্ছে মোসাদ, ইজিপ্টের হচ্ছে মুখাবারাত, জাপানের হচ্ছে নাইচো, ঠিক আছে। ইরাকের হচ্ছে আল মুখাবারাত, ইজিপ্টের হচ্ছে মুখাবারাত, ইরাকের হচ্ছে আল মুখাবারাত, ফ্রান্সের হচ্ছে DGSE, ডাইরেকশন জেনারেল ডি সিকিউরিটি এক্সটেরিয়র, DGSE হচ্ছে ফ্রান্সের, কানাডার হচ্ছে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস। এই সবগুলো ইন্টেলিজেন্স এজেন্সিস নিজেদের দেশের সুরক্ষার জন্য সিক্রেটলি কিন্তু কাজ করে বিভিন্ন ইনপুটস দিয়ে, ঠিক আছে। গভর্নমেন্টকে আর্লি ওয়ার্নিং দিয়ে দেয় বিভিন্ন ক্রাইসিস সিচুয়েশন যেগুলো আসবে, স্পেসিফিক্যালি বাই টেরোরিস্ট অ্যাক্টিভিটি বা কোনো রায়ট লাগলে, ঠিক আছে, বা বিভিন্ন যেমন ড্রাগের কোনো ইস্যুস হলে, ঠিক আছে, তারপর যেমন মানে কোনো মানে লাইফ থ্রেটেনিং কোনো ইনসিডেন্ট হবে সামনে, সেটার ব্যাপারে কোনো ইনপুটস থাকলে যাতে গভর্নমেন্ট আগে থেকে অ্যাকশন নিয়ে সেগুলো যাতে আটকে দিতে পারে, ঠিক আছে। তারপর বিভিন্ন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইসিসে কাজ করা, দেশের হয়ে বিভিন্ন অন্য দেশে গিয়ে যাতে দেশের জন্য যদি কোনো পটেনশিয়াল থ্রেট থাকে সেগুলোর ব্যাপারে যাতে গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় জানিয়ে যাতে দেওয়া যায়, ঠিক আছে। আর বিভিন্ন যেমন মিলিটারির যে প্ল্যান আছে, ডিফেন্স যে প্ল্যান আছে, সেই প্ল্যানকে আপডেট করা অ্যাকর্ডিং টু দ্য মানে কি বলবো যে সিচুয়েশন চলছে সেটার হিসেবে, সেটাও কিন্তু R&AW বা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিসদের কিন্তু কাজ, ঠিক আছে। সেনসিটিভ ইনফরমেশন গ্যাদার করা, এগুলোকে প্রোটেক্ট করে রাখা, ঠিক আছে, সিক্রেটগুলোকে বজায় রাখা, কারণ এগুলো টপ সিক্রেট, দেশের সেফটি আর সিকিউরিটির জন্য এগুলো লাগবে, ঠিক আছে। সবগুলো কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সিসের কিন্তু কাজ, ঠিক আছে। অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিসের কেউ যাতে সিক্রেট ইনফরমেশনগুলো জানতে না পারে, এটাও কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সির কাজ, ঠিক আছে। যদি কোনোখানে কোনো টেরোরিস্ট অ্যাটাক ফেলিওর হয়ে যায়, টেরোরিস্ট যদি ক্যাপচার হয়ে যায়, মনে রাখবে পর্দার পেছনে কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সিসরা কিন্তু কাজ করেছিল বলেই কিন্তু টেরোরিজম কিন্তু আটকানো গেছিল, ঠিক আছে। সো এদের কন্ট্রিবিউশন কিন্তু মানে কি বলবো, কন্ট্রিবিউশনটা অনেকটা দেশের সেফটি আর সিকিউরিটি বজায় রাখার জন্য, ঠিক আছে। মনে রাখবে দে আর ইনভিজিবল হিরোস অফ ন্যাশনাল সিকিউরিটি, এরা দিনরাত কাজ করে ইনফরমেশন গ্যাদার করার জন্য, কোনো থ্রেট থাকলে এগুলোকে অ্যানালাইজ করার জন্য, আর এদের নিজেদের দেশকে রক্ষা করার জন্য, নিজেদের আইডেন্টিটি লুকিয়ে অন্য দেশের আইডেন্টিটি নিয়ে এরা অন্য দেশে গিয়ে নিজেদের লাইফ রিস্ক নিয়ে এরা দেশের জন্য কাজ করে, কিন্তু এদের নাম কিন্তু কেউ কোনোদিন জানতে পারে না, এদেরই নাম হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সিস, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে। অনেক সময় ইন্টেলিজেন্স এজেন্সিসের অনেক কিছু ফেল হয়ে যায়, ফেইলিওর অ্যান্ড পাসিং ইজ এ পার্ট অফ লাইফ। সো এগুলো নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো, ঠিক আছে। সো তোমরা এই নামগুলো মনে রাখবে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আর ইন্টেলিজেন্স এজেন্সিসের থেকে যদি কোশ্চেন আসে কোনটা কোন ইন্টেলিজেন্স এজেন্সির মানে কোন ইন্টেলিজেন্স এজেন্সি কোন মানে দেশের, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। মনে রাখবে ইন্ডিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে R&AW, র, ঠিক আছে। আমরা র বলি, অ্যান্ডটাকে অনেক সময় বলা হয় না, R&AW, ঠিক আছে। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি। ইন্টারনাল যদি কোনো কনফ্লিক্ট থাকে, যেমন NIA আছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা IB-র সাথে হয়ে কাজ করে, ইন্টেলিজেন্স ব্যুরোর সাথে হয়ে কিন্তু কাজ করে, ঠিক আছে। R&AW স্পেসিফিক্যালি এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইন্ডিয়া হিসেবে কাজ করে, ঠিক আছে। IB মানে বেসিক্যালি ইট ওয়ার্কস অন দ্য ইন্টারনাল ডিস্টারবেন্স, ঠিক আছে। ইন্টারনাল কোনো ডিস্টারবেন্স হলে NIA বা তোমাদের বলতে পারো IB, এদেরকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এক্সটার্নাল কোনো ইনপুটস লাগলেই তখনই কিন্তু দরকার পড়ে R&AW, ঠিক আছে। এই R&AW-টা এক্সিস্টেন্সে এসছে অন 21 সেপ্টেম্বর 1968, 1968 সনের 21 সেপ্টেম্বর R&AW এক্সিস্টেন্সে এসছে যখন ইন্দো চাইনা ওয়ার হয়েছিল। 1962-তে তারপর ইন্ডিয়া গভর্নমেন্ট ফিল করেছে যে একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি থাকা দরকার টু মেক ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম মোর স্ট্রঙ্গার অ্যাগেইনস্ট দ্য এনিমিস, ঠিক আছে। তার জন্য কিন্তু R&AW কিন্তু সেখানে জন্ম হয়েছে, ঠিক আছে। স্পেসিফিক্যালি ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যেটা 1965-এ হয়েছিল,
এই দুটো ওয়ার, একটা হচ্ছে ইন্ডিয়া চায়না ওয়ার 1962 আর একটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 1965, এই দুটো ওয়ারের যে আউটকাম সেগুলোর ওপরে ভিত্তি করে ইন্ডিয়া গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি লাগবে, যেনারা নাকি এক্সটার্নাল যে থ্রেটসগুলো এগুলোর ব্যাপারে আগে ইনফরমেশন দিয়ে গভর্নমেন্টকে ওয়ার্নিং দিয়ে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। RNAW এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। ঠিক আছে, আর RNAW আসার আগে 1968 সনের আগে ইন্টেলিজেন্স ব্যুরোরই কিন্তু দায়িত্ব ছিল এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে কাজ করার। ঠিক আছে, এক্সটার্নাল অ্যাজ ওয়েল এজ ইন্টারনাল এজেন্সি হিসেবে কাজ করার দায়িত্ব ছিল ইন্টেলিজেন্স ব্যুরোর উপরে বিফোর 1968 থেকে ইন্টারনালটা আইবি দেখে উইথ দ্য হেল্প ফ্রম NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, আর এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি হিসাবে RNAW কিন্তু কাজ করে। ঠিক আছে, RNAW কি করে? কাজ করে। তোমাদের কিন্তু ভালো করে সবকিছু মনে রাখতে হবে। তারপর তোমরা দেখে রাখো নেক্সট। আচ্ছা, এইবার আমরা দেখে নেব অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর তোমরা সবাই জানো, আমরা অলরেডি একটা ভিডিওতে বলেছিলাম পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছিল রিসেন্টলি, খুবই মানে দুঃখজনক ব্যাপার, এটা এর থেকে বাজে কিছু হতে পারে না, কাওয়ার্ডলি অ্যাক্ট। ঠিক আছে, ইনোসেন্ট মানুষ যারা ঘুরতে গেছিলেন বাইসারান ভ্যালিতে ঘুরতে গেছিলেন, আমি পার্সোনালি নিজেও গেছি সেখানে বাইসারান ভ্যালিতে কোনো এক সময়, আজকে থেকে 2-3 বছর আগে। বাইসারান ভ্যালিকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়, মিনি সুইজারল্যান্ডও বলা হয়। পেহেলগাম থেকে ঘোড়া, পেহেলগাম যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে, বা সেটাকে অ্যাকচুয়ালি বলে ঘোড়া রাইডকে পনি রাইড বলে। ঠিক আছে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে ঘোড়া দিয়ে যাওয়া যায় বা হেঁটেও যাওয়া যায়, অনেকে হেঁটেও যায়, কিন্তু হাঁটলে পথটা অনেকটা লম্বা হয়ে যায়। কেন? কারণ ঘুরে যায়, আর পাহাড়ের রাস্তা কিন্তু এত না, মানে ভালো না। ঠিক আছে, সো ঘোড়া দিয়েই ম্যাক্সিমাম টুরিস্ট সেখানে কিন্তু যায়। ঠিক আছে, এটা বন জঙ্গল, আর এই বাইসারান ভ্যালির মানে পেহেলগামের এই বন জঙ্গলগুলোর মধ্যেই কিন্তু তোমরা যে সিনেমাটা দেখেছো বজরঙ্গি ভাইজান সিনেমাটা, যেখানে একদম শেষের দিকের একটা সিন আছে যেখানে সালমান খানকে চেজ করা হচ্ছে, সেই সিনগুলো কিন্তু এই পেহেলগামের ফরেস্টে কিন্তু শুটিং করা। ঠিক আছে, সবকিছু একটার সাথে একটা লিঙ্ক করে তোমরা জেনে রাখো, কারণ জেনে রাখা ভালো ফর জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, সো এই বাইসারান ভ্যালিতে যখন টুরিস্টরা যখন এনজয় করছিল, তখন এদের এখানে নিয়ে একটা কাওয়ার্ডলি একটা ইনোসেন্ট টুরিস্টদেরকে মানে গুলি করে 26 জনের মতো অফিসিয়ালি সেখানে ডিক্লেয়ার করা হয়েছে, মারা হয়েছে এদেরকে। ঠিক আছে, ইনোসেন্ট টুরিস্ট, এখানে বিভিন্ন টুরিস্ট ছিলেন, যেমন অনেকের নতুন বিয়ে হয়েছিল, অনেকের ছেলের পরীক্ষাতে ভালো রেজাল্ট হয়েছিল বলে ওখানে ঘুরতে গেছিল, অনেক আশা নিয়ে আনন্দে ঘুরতে গেছিল, কিন্তু একটা খুবই কাওয়ার্ডলি অ্যাক্ট সেখানে করা হলো বাই ভেরিয়াস পার্সনস না, এদেরকে আমরা টেরোরিস্ট বলবো। ঠিক আছে, যার জন্য পুরো কাশ্মীর কিন্তু এখন সাফার করছে। ঠিক আছে, কাশ্মীরে দেখো, কাশ্মীরে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নেই, মাত্র ডেভেলপ হচ্ছিল কাশ্মীর, মাত্র বন্দে ভারত এক্সপ্রেস যেটা হাইয়েস্ট স্পিড ট্রেন অফ ইন্ডিয়া, সেটা শুধুমাত্র মাত্র চলা শুরু করবে। আগে ছিল কাটরা যেটা হচ্ছে বৈষ্ণোদেবী যে মন্দিরটা আছে সেখান থেকে নিউ দিল্লি ছিল কি বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু শ্রীনগরে যেতে হলে কিন্তু আয়দার জম্মু স্টেশন থেকে গাড়িতে যেতে হতো বা কাটরা থেকে গাড়িতে যেতে হতো। নিউ দিল্লির সাথে কিন্তু শ্রীনগরে কোনো ডাইরেক্ট লিঙ্ক ছিল না। মাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন টানেলস বানিয়ে, তোমরা সবাই জানো এই পাহাড়ি জায়গায় টানেলস বানানো কত কষ্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লাখ লাখ টাকা খরচ করে এইবারেরও বাজেটে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য প্রচুর টাকা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, লাখ লাখ টাকা খরচ করে গভর্নমেন্ট সেখানে টানেল বানিয়ে রেলওয়ে লাইন কনস্ট্রাক্ট করেছে, ইলেকট্রিফিকেশন করার কাজও চলছিল, যাতে বন্দে ভারত ট্রেনের মাধ্যমে শ্রীনগরের সাথে নিউ দিল্লি যাতে ডাইরেক্টলি যাতে কানেক্ট হয়ে যায়। ঠিক তখনই এই একটা জঘন্য জিনিস কিন্তু হয়ে গেল, কি টেরোরিস্ট অ্যাটাক। তার জন্য নাম্বার অফ টুরিস্ট কিন্তু এখন অনেক কমে গেছে, রেস্ট্রিকশন আছে সেখানে। আর একটা জিনিস, কাশ্মীরে কোনো ইন্ডাস্ট্রি নেই, প্রাইভেট চাকরিও নেই, একমাত্র ট্যুরিজমের উপরেই সেখানের মানুষ কিন্তু ডিপেন্ডেন্ট। সো টুরিস্ট সেখানে কমে যাওয়া মানে মানুষের লাইফ কিন্তু অনেকটা এফেক্টেড হওয়া। ঠিক আছে, সব কিন্তু সেখানে মনে রাখতে হবে। সো এই যে মানে একটা জঘন্য জিনিস যেটা হলো পেহেলগাম টেরর অ্যাটাক, তারই জবাব দিতে ইন্ডিয়ান এয়ারফোর্স অপারেশন সিন্দুর ক্যারি আউট করেছে। অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরটা ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি আর আর্মির যৌথ উদ্যোগে
সবার উদ্যোগে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স এই হাই প্রিসিশন অ্যাটাকটা কিন্তু ক্যারি আউট করেছে। হাই প্রিসিশন অ্যাটাক, হাই প্রিসিশন মানে মানে একদম যেই জায়গায় টেরোরিস্ট ক্যাম্পসগুলো আছে সেগুলোকে পার্টিকুলারলি টার্গেট করে, কোনো সিভিলিয়ান যাতে টার্গেট না হয় সেটার জন্য। ঠিক আছে, এই অপারেশন সিন্দুরের ব্যাপারেও তোমাদের কোশ্চেন আসতে পারে। এপ্রিল 2025-এ যেই পেহেলগাম টেরর অ্যাটাক হয়েছিল সেটার রেসপন্সে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা খুবই প্রশংসনীয় এটা একটা অপারেশন ছিল, যেটা হাইলি সাকসেসফুল। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি কিন্তু গতকালকে ক্যাবিনেট মিটিংও করেছেন, প্রেসিডেন্টকেও ব্রিফ করেছেন অ্যাবাউট অপারেশন সিন্দুর। ঠিক আছে, এখানে টোটাল 9টা টেরোরিস্ট যেই ক্যাম্পসকে টার্গেট করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ টেরোরিস্ট ক্যাম্পগুলো যেগুলোকে টার্গেট করা হয়েছে। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে বালুচিস্তান। কোন কোন জায়গাগুলো দেখো এখানে মার্ক করা আছে 1 2 3 4 দিয়ে, যেমন শাহওয়াইন আল্লাহ ক্যাম্প মুজাফফরাবাদ, এলইটি লস্করি তৈবা। ঠিক আছে, সায়েদনা বিল্লাল ক্যাম্প মুজাফফরাবাদ, গুলপুর কোটলি, বারনালা ভিম্বের, আব্বাস কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, সারজাল, মেহমুনা জয়া, এই 9টা জায়গাকে কিন্তু টার্গেট কিন্তু করা হয়েছে স্পেসিফিক্যালি পিওজেকে এরিয়াতে, পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এখানে যখন মিডিয়াকে যখন ব্রিফ করা হচ্ছিল তখন উইং কমান্ডার, তোমরা ফটো দেখতে পাচ্ছ, উইং কমান্ডার ভিওমিকা সিং, উইং কমান্ডার ভিওমিকা সিং, তোমরা দেখতে পাচ্ছ ফটোতেই উইং কমান্ডার ভিওমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি, এই দুইজন কিন্তু ব্রিফ করেছে গভর্নমেন্টের অ্যাকশনটার ব্যাপারে পাবলিককে থ্রু এ প্রেস ব্রিফিং। ঠিক আছে, আর অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে কেন? ইন রেসপন্স টু দ্য ডেডলি পেহেলগাম টেরোরিস্ট অ্যাটাক, সেটাকে মাথায় রেখে এই অপারেশন সিন্দুরটা কিন্তু নাম দেওয়া হয়েছে। যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বিভিন্ন ইনোসেন্ট টুরিস্টদেরকে, এদের জবাব আমাদের দেশের গর্ব, যেই মহিলা যেই মানে মানে কি বলবো ফাইটার প্লেন চালক যারা আছেন ওনারা কিন্তু জবাবটা কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের কি কি মনে রাখতে হবে আপকামিং পরীক্ষার জন্য। ঠিক আছে, অপারেশন সিন্দুর কিন্তু বেসিক্যালি একটা কোঅর্ডিনেটেড প্রিসিশন স্ট্রাইক ছিল। প্রিসিশন মানে শুধুমাত্র টার্গেটেড জায়গাতে অ্যাটাক করার, যাতে আশেপাশে অন্যান্য ইনোসেন্ট লাইফ যাতে না যায়। ঠিক আছে, ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের দ্বারা সেটা করা হয়েছিল। ঠিক আছে, অন কবে? 7th মে 2025-এ, মানে গতকালকে করা হয়েছিল। ঠিক আছে, পেহেলগাম টেরোরিস্ট অ্যাটাকের রেসপন্সে কিন্তু সেটা করা হয়েছিল। ইট ওয়াজ এক্সিকিউটেড থ্রু দ্য কোঅর্ডিনেটেড এফোর্টস অফ আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স। ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিয়ান টেরিটরি স্পেসিফিক্যালি শ্রীনগর থেকে কিন্তু এটা কোঅর্ডিনেট করা হয়েছিল বা এটা কিন্তু শুরু করা হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এই অপারেশনটা ক্যারি আউট করা হয়েছিল যাতে যারাই এই টেরোরিস্ট অ্যাটাকে যারা নিহত হয়েছেন এদের পরিবারের প্রতি গভর্নমেন্ট একটা ট্রিবিউট দিয়েছে, পরিবারের প্রতি ট্রিবিউট দিয়েছে। স্পেসিফিক্যালি যারা নিজেদের আপনজনকে হারিয়েছেন এই কাওয়ার্ডলি টেরোরিস্ট অ্যাটাকের জন্য, এদেরকে কিন্তু মানে এদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য গভর্নমেন্ট এই অপারেশন সিন্দুর কিন্তু লঞ্চ করে, যেটা একটা হিউজ সাকসেস। ঠিক আছে, এই অপারেশন সিন্দুরের আন্ডারে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস টার্গেট করেছে বিভিন্ন টেরর যে ফ্যাসিলিটিসগুলো আছে, যেমন ট্রেনিং করায় যেখানে জঙ্গল ট্রেনিং, জঙ্গল সার্ভাইভাল টেকনিক্স। ঠিক আছে, তারপর যেমন ফিল্ড ট্রেনিং করানো হয় বিভিন্ন টেররিস্টদেরকে, সেখানে নার্চার করা হয়, সেই জায়গাগুলো টার্গেট করেছে। স্পেসিফিক্যালি জেশে মোহাম্মদ, লস্করি তৈবা, হিজবুল মুজাহিদিন, এই টেররিস্ট আউটফিটসগুলোর বিভিন্ন যে ট্রেনিং সেন্টার হেডকোয়ার্টারগুলো ছিল বা ট্রেনিং বা যেই সার্ভাইভাল করার জন্য যেই ক্যাম্পসগুলো ছিল সবগুলোকে কিন্তু টার্গেট করা হয়েছে পাকিস্তান এরিয়াতে আর পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর এরিয়াতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এগুলোর টার্গেট ছিল যাতে ভারতের দিকে যাতে কেউ কোনোদিন আঙ্গুল না তুলতে পারে। ঠিক আছে, কারণ এইভাবে মানে ইনোসেন্ট টুরিস্টদেরকে সামনাসামনি আর্মির সাথে লড়াই না করে পেছন দিকে ইনোসেন্ট টুরিস্টদেরকে, যাদের কাছে ডিফেন্স করার কোনো ইকুইপমেন্টই ছিল না, হঠাৎ এসে পেছন থেকে মেরে দেওয়া। ঠিক আছে, এটা তো একটা কাওয়ার্ডলি অ্যাক্ট। ঠিক আছে, যাতে ফিউচারে এরকম সাহস যাতে কেউ না করতে পারে তার জন্য অপারেশন সিন্দুর কিন্তু ক্যারি আউট করা হয়েছিল। ঠিক আছে, সেখানে হাই প্রিসিশন ইকুইপমেন্টস ইউজ করা হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের, যেমন স্কাল্প ক্রুইজ মিসাইলস, কি বলেছি স্কাল্প ক্রুইজ মিসাইলস ইউজ করা হয়েছিল। ঠিক আছে, বম্ব ইউজ করা হয়েছে, যেমন হ্যামার, লিখে রাখো সবগুলো, হ্যামার গাইডেড
বম্বস, হ্যামার প্রিসিশন গাইডেড বম্বস ইউজ করা হয়েছিল, লয়টারিং মুনিশনস ইউজ করা হয়েছিল, যেগুলো ইউজ করে ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু এই অপারেশনটা কিন্তু ক্যারি আউট করেছে। হাই অ্যাকুরেসি নিয়ে আর মিনিমাম ড্যামেজ, মানে মিনিমাম ড্যামেজ যাতে হয় সেটাকে মাথায় রেখে, ঠিক আছে। স্কাল্প ক্রুইজ মিসাইলস তোমরা মনে রাখবে, তোমাদের মেন্স পরীক্ষায় কিন্তু আসতে পারে। স্কাল্প ক্রুইজ মিসাইলের যেই মানে ফুল ফর্মটা সেটা হচ্ছে কি স্টর্ম শ্যাডো, ঠিক আছে, মানে ঠিক আছে, এটা বেসিক্যালি এটাকে কি বলা হয়, স্টর্ম শ্যাডো। এটা একটা লং রেঞ্জ এয়ার লঞ্চড কুইক মানে ক্রুজ মিসাইল, মানে এয়ার লঞ্চ মানে ফ্লাইটের থেকে সেটা লঞ্চ করা হয়, ঠিক আছে, ফাইটার প্লেন থেকে সেটা কিন্তু লঞ্চ করা হয়। এটা ডিপ প্রিসিশন স্ট্রাইক করার জন্য ফিক্সড টার্গেটে খুব সাকসেসফুল কিন্তু এটা দিয়ে স্ট্রাইক করে ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে। এটা বেসিক্যালি এই যে স্কাল্প ক্রুইজ মিসাইল যেটা মানে ইউজ করা হয়েছে ফর দিস অ্যাটাক বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, সেটা কিন্তু ডেভেলপ বাই এমবিডিএ। এটা মনে রাখতে হবে, এমবিডি হচ্ছে একটা ইউরোপিয়ান ডিফেন্স ফার্ম, ঠিক আছে, ডিফেন্স ফার্ম। বেসিক্যালি অ্যাডভান্স জেট, এই যে কি বলেছি স্কাল্প ক্রুইজ মিসাইল, এগুলো কিন্তু অ্যাডভান্স জেট থেকে ছাড়তে হয়, যেমন রাফাল যে অ্যাডভান্স জেট আছে ইন্ডিয়ার থেকে, সেগুলো থেকে কিন্তু ছাড়তে হয়, ঠিক আছে। আর এটা মনে রাখতে হবে এই মিসাইলগুলো কিন্তু আগেও মানে ইরাকে ইউজ করা হয়েছে, লিবিয়া, সিরিয়া, ঠিক আছে, ইউক্রেনেও সাপ্লাই করা হয়েছে যাতে প্রিসিশন স্ট্রাইক করা যায় এগেইনস্ট দেয়ার এনিমিস, ঠিক আছে। এবার তোমাদের মনে রাখতে হবে আরেকটা কি, হ্যামার কি বলেছি, হ্যামার প্রিসিশন গাইডেড বম্ব। হ্যামারের ফুল ফর্ম হচ্ছে কি হাইলি অ্যাগাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ। কি বলেছি, হাইলি অ্যাগাইল AGILE মডিউলার MODULAR মিউনিশন MUNITION এক্সটেন্ডেড রেঞ্জ মিসাইল, ঠিক আছে। এটা ডেভেলপ করা হয়েছে একটা ফ্রেঞ্চ ডিফেন্স কোম্পানির দ্বারা, নাম হচ্ছে কি সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স। কি বলেছি, সাফরান SAFRAN, সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স, ঠিক আছে, এটা ইউজ করা হয়েছে। তারপর লয়টারিং মিউনিশনসও ইউজ করা হয়েছে, যেটাকে বলা হয় কি বেসিক্যালি ড্রোন ফাইটার ড্রোন, ঠিক আছে, ড্রোনও ইউজ করা হয়েছে। ড্রোনটার নাম কি কামিকাজে ড্রোন, কামিকাজে KAMIKAZE, কামিকাজে ড্রোন ইউজ করা হয়েছে, ঠিক আছে, মানে যাতে হাইলি প্রিসিশন যাতে মেনটেন করা যায়, যাতে যেই জায়গাগুলোকেই টার্গেট করা হয়েছে সেগুলো ছাড়া বাকি জায়গাগুলো যাতে এফেক্টেড যাতে না হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এর আগেও ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স নেভি অনেক অপারেশন করেছে, যেমন করেছে অপারেশন রিডেল। আমি কিছু বলে দিচ্ছি যেগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। অপারেশন রিডেল RIDDLE 1965 সনে ভারত পাকিস্তানের যুদ্ধের সময়, ঠিক আছে, যে পাকিস্তান যেই লাইন অফ কন্ট্রোল যেই পিস যেই সেটা ভায়োলেট করেছিল, সিজ ফায়ার ভায়োলেট করে ওনারা অপারেশন গিব্রালতার আর গ্র্যান্ড স্ল্যাম, একটা ব্রিজ ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর, সেটাকে কলাপস করে দেওয়ার জন্য যে অপারেশনটা লঞ্চ করেছিল পাকিস্তান আর্মি, সেটার এগেনস্টে অপারেশন রিডেল 1965-এ ইন্ডিয়ান আর্মি কিন্তু লঞ্চ করেছিল, ঠিক আছে। তারপর আরেকটা কি হচ্ছে অপারেশন অ্যাবলেজ, ABLAZE, অপারেশন অ্যাবলেজও 1965 সনে ইন্দো পাক ওয়ারের সময় লঞ্চ করা হয়েছিল, পার্টিকুলারলি রান অফ কাচ গুজরাট এরিয়াতে, ঠিক আছে। তারপর কি আছে অপারেশন ক্যাকটাস লিলি, 1971 সনে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময়, স্পেসিফিক্যালি ডিউরিং বাংলাদেশ লিবারেশন ওয়ার, ঠিক আছে। তারপর অপারেশন ট্রাইডেন্ট আছে একটা, অপারেশন ট্রাইডেন্ট অ্যান্ড পাইথন, 1971 সনে ইন্দো পাক ওয়ারের সময় ইন্ডিয়ান আর্মি লঞ্চ করেছিল, সেটা বেসিক্যালি সেটা নেভি লঞ্চ করেছিল, ঠিক আছে, ইন্ডিয়ান নেভি লঞ্চ করেছিল অপারেশন ট্রাইডেন্ট অ্যান্ড পাইথন, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অপারেশন মেঘদূত, ঠিক আছে, অপারেশন মেঘদূত 1984-এ অপারেশনটা লঞ্চ করা হয়েছিল অন 13 এপ্রিল 1984। তখন প্রাইম মিনিস্টার ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ওনার আন্ডারেই কিন্তু অপারেশন মেঘদূত লঞ্চ করা হয়েছিল, যাতে করে সিয়াচেন গ্লেসিয়ার, এটা হচ্ছে হাইয়েস্ট ব্যাটেলফিল্ড, ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্যাটেলফিল্ড সিয়াচেন গ্লেসিয়ার আর সালটোরো রিজ যেটা আছে, ঠিক আছে, আর বিভিন্ন যেমন মাউন্টেন পাসেস যেগুলো আছে, যেমন বিলাফন্ডলা আর সিয়ালা, যে এই পাসেসগুলোকে প্রোটেক্ট করার জন্য ইন্ডিয়ান টেরিটরির আন্ডারে রাখার জন্য, ঠিক আছে, এই অপারেশনগুলো কিন্তু লঞ্চ করা হয়েছিল। আরও বেশ কিছু অপারেশন আছে, যেমন অপারেশন বিজয়, ভেরি ইম্পর্টেন্ট, 1999-এ ডিউরিং কার্গিল ওয়ার, ঠিক আছে, কার্গিল ওয়ার যেই টেরিটরিটা পাকিস্তান ফোর্সেসরা অকুপাই করে রেখেছিল সেগুলোকে আবার দখল করার জন্য অপারেশন বিজয় কিন্তু লঞ্চ করা হয়েছিল। অপারেশন সফেদ সাগর লঞ্চ করা হয়েছিল 1999-এ কার্গিল ওয়ারের সময়। 2016-তে সার্জিক্যাল স্ট্রাইক করা হলো। অপারেশন বন্দর, এটাও মনে রাখতে হবে, অপারেশন বন্দর 2019-এ লঞ্চ করা হয়েছিল, যেটাকে কি বলা হয় বালাকোট যে এয়ার স্ট্রাইক হয়েছিল সেটা, ঠিক আছে। সো কি হয়েছিল এখানে, জম্মু অ্যান্ড কাশ্মীরে CRPF এর কি যাচ্ছিল,
কনভয় যাচ্ছিল, ঠিক আছে, গাড়ির সংখ্যা কম ছিল, সিআরপিএফ এর এক জায়গা থেকে আরেক জায়গায় মানে রিলোকেট করার জন্য এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে সিআরপিএফ এর ট্রাকগুলো ইউজ করা হয়, ঠিক আছে, তার জন্য সেখানে অনেকটা কম সংখ্যা ট্রাক ছিল, সিআরপিএফ পার্সোনালের সংখ্যা বেশি ছিল, ঠিক আছে। সো এই ট্রাকগুলোতে যাচ্ছিল, আচানক সেখানে এসে সুইসাইড বম্বিং দিয়ে কিন্তু ব্লাস্ট করে দেওয়া হয়, ঠিক আছে। সেটার রেসপন্সে বালাকোট এয়ার স্ট্রাইক করা হয়েছিল ইন্ডিয়ার পক্ষ থেকে 2019-এ, ঠিক আছে। ইন্ডিয়ান এয়ারফোর্স বিভিন্ন যেই যেমন জেশে মোহাম্মদ আছে, যে ট্রেনিং ক্যাম্প আছে বালাকোট পাকিস্তানে, সেখানে কিন্তু ওনারা টার্গেট করেছিলেন, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এই যে বালাকোট এয়ার স্ট্রাইক 2019-এ, সেটা কিন্তু 1971-এর পরে সবচেয়ে প্রথম এয়ার স্ট্রাইক কিন্তু ছিল, ঠিক আছে। এটা এভাবেই মনে রাখতে হবে। তারপর আমরা যেটা বলছিলাম R&AWর ব্যাপারে, যেটা আমরা মানে অলরেডি তোমাদের অনেক কিছু বলেছি। R&AW কিন্তু রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইন্ডিয়া, ঠিক আছে। বাংলাদেশ যে ক্রিয়েশন হয়েছে না 1971 সনে যুদ্ধের পর, সেটার মধ্যে R&AWর কিন্তু ভালো একটা রোল ছিল। অপারেশন মেঘদূত আমরা যেটা বলেছি, সেখানেও কিন্তু R&AW কিন্তু ইম্পর্টেন্ট ইনপুটস দিয়ে কিন্তু ফোর্সেসদেরকে কিন্তু হেল্প করেছে, ঠিক আছে। আর এই R&AWর সাহায্যে ইন্ডিয়া কিন্তু সবচেয়ে প্রথম নিউক্লিয়ার টেস্ট যেটা করা হয়েছিল, যেটার নাম কি রাখা হয়েছিল, স্মাইলিং বুদ্ধা, R&AWর হেল্প নিয়ে কিন্তু সেটাকে সিক্রেট রাখা হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর তোমরা নিশ্চয়ই জানো ব্ল্যাক টাইগার কাকে বলা হতো, একজন ইন্টেলিজেন্স এজেন্সির পার্সন যিনি নাকি পাকিস্তানে ছিলেন, রবিন্দর কৌশিক, ঠিক আছে। উনি একজন থিয়েটার আর্টিস্ট ছিলেন, উনাকে অ্যাজ এ স্পাই হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল বাই R&AW ইন দ্য ইয়ার 1975। উনি পাকিস্তানে ছিলেন, সেখানে গিয়ে উনি সেটেলও হয়ে গেছিলেন, কিন্তু ডিউ টু সামওয়ান গেটিং কট, আরেকজন ধরা পড়ে, তাকে জিজ্ঞেস করা হয়েছে বাই পাকিস্তান, জিজ্ঞাসাবাদ করার পরে বলে দিয়েছে ওর কথা, তার জন্য ধরা পড়েছে। আইদার হি উড নট হ্যাভ বিন কট টিল ডেট, ঠিক আছে, এত এফিশিয়েন্ট ছিল উনি। কিন্তু এই যে রবিন্দর কৌশিক আমরা যে বলছি, উনি কিন্তু পাকিস্তান ফোর্সেও কিন্তু জয়েন করে গেছিল, পাকিস্তান আর্মিতে মেজর র্যাঙ্কেও চলে গেছিল। স্পেসিফিক্যালি পাকিস্তান আর্মিতে এত ওপরের পোস্টে যাওয়া একজন ইন্ডিয়ান স্পাই হয়ে, ডিসগাইজ হয়ে, সেটা একটা সত্যিই কিন্তু মানে কি বলবো, মানে একটা প্রশংসা করার ব্যাপার, ঠিক আছে। অনেক থাউজেন্ডস অফ ইন্ডিয়ানসদের লাইফস ও বাঁচিয়েছে, যেখানে ইন্টেলিজেন্স এজেন্সিদেরকে বিভিন্ন ভ্যালুয়েবল ইনপুট দিয়েছে, ঠিক আছে। তার জন্য R&AW কিন্তু রবিন্দর কৌশিককে, এই হিরোকে, আনসাং হিরোকে ব্ল্যাক টাইগার উপাধি কিন্তু দিয়েছিল, ঠিক আছে। তেমনি ভাবে R&AW অপারেশন ক্যাকটাসও করিয়েছিল, ঠিক আছে। ক্যাকটাস কি মানে যে মালদ্বীপসে যেই কি বলবো মানে পিপলস লিবারেশন অফ তামিল ইলাম, যারা মিলিটেন্টস মানে তামিল মিলিটেন্টস, এদের এগেনস্টে এই অপারেশনটা লঞ্চ করা হয়েছিল। তারপর যেমন বিভিন্ন যেমন কার্গিল ওয়ারের সময়ও অনেক হেল্প করা হয়েছিল। অপারেশন চাণক্য ছিল, অপারেশন কি বলেছি, চাণক্যা, CHANAKYA, ঠিক আছে। কাশ্মীরে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য অপারেশন চাণক্যতেও R&AW কিন্তু অনেক হেল্প করেছিল, ঠিক আছে। বেসিক্যালি আর আরেকটা জিনিস বলে দিই, যে মুম্বাই টেরর অ্যাটাক, সেটার ব্যাপারেও কিন্তু পরে ইনভেস্টিগেশন করার সময় R&AW কিন্তু অনেক অপারেশন করেছিল, বিভিন্ন ইত্যাদি অনেকভাবে কিন্তু হেল্প করেছে, ঠিক আছে। সো এই ইন্টেলিজেন্স এজেন্সিদের ব্যাপারে আর অপারেশন সিন্দুরের ব্যাপারে যা যা বলেছি, আশা করি তোমাদের কিন্তু মনে থাকবে। এগুলোই তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আর অন্যদিন যদি কোনো সময় হয় আমাদের কাছে, আমরা বাকি ইন্টেলিজেন্স এজেন্সিদের যেই যেমন মোসাদ ইসরায়েলের, এদের সাকসেসফুল অপারেশনসের ব্যাপারে তোমাদের জানিয়ে দেবো। তোমরা যদি জানতে আমাদের থেকে ইচ্ছুক হও, নিচে কমেন্ট সেকশনে জানাও, আমরা টাইম টু টাইম যখনই সময় পাবো আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিও, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটাকে যাতে আপডেটেড রাখতে পারে, ঠিক আছে। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু সবার প্রথম অন টাইম এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিলাম। তো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।